ঢাকায় মোমেন জয়শঙ্কর বৈঠকে তিস্তা ইস্যু, সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে গেলেন সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী, আবারও দিলেন আশ্বাস। We have a meeting of our Water Resources Secretary very soon, so I'm sure they will be discussing it further. I think you all know the Government of India's position. That position has not changed. আলোচনা ফলপ্রসূ, দাবি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর। We discuss a wide range of ongoing bilateral issues as well as bilateral interests. দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে বললেন, দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। নামি দামি ব্র্যান্ডের হেয়ার অয়েলের বোতলে বিক্রি হচ্ছে বাজারের খোলা তেল। পুরান ঢাকার ঘিঞ্জি গলি থেকে ছড়িয়ে পড়ছে দেশের আনাচে কানাচে। ভুয়া পরিচয়ে বাড়ি ভাড়ার আড়ালে অপরাধের আখড়া, হরহামেশা ঠিকানা পরিবর্তনে পার পায় অপরাধী। নির্দেশনা থাকলেও অনেকে বাড়িওয়ালাই রাখছেন না তথ্য। আলোচনার টেবিলেই ঘুরপাক খাচ্ছে বহুল কাঙ্ক্ষিত তিস্তা ইস্যু। এবার ভারত বলল, আলোচনা করে সব সমস্যার সমাধানে তারা আশাবাদী। ঢাকায় দুই দেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠক শেষে সফররত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে বললেন, তিস্তা ইস্যুতে ভারতের অবস্থান আগের মতোই আছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, সব ইস্যুতে দুদেশের আলোচনা ফলপ্রসূ হয়েছে। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আজ রাতেই দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন জয়শঙ্কর। বাংলাদেশের যে কোনো সংকট কিংবা অর্জনে বরাবরই পাশে ছিল ভারত। আছে নানা অমীমাংসিত ইস্যু, তবে বন্ধুত্ব অনেকটাই উষ্ণ। বন্ধুত্বের সেই বারতা নিয়েই বাংলাদেশে হাজির ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক চলে 1 ঘণ্টারও বেশি। আলোচনা হয় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরের আলোচ্যসূচি নিয়ে। পরে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, হাসিনা মোদীর বৈঠক এগিয়ে নিতে প্রায় সব বিষয়েই আলোচনা হয়েছে। We discuss a wide range of ongoing bilateral issues as well as bilateral interests. তবে বহুল কাঙ্ক্ষিত তিস্তা ইস্যুতে মেলেনি কোনো আশার খবর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর জানান, তিস্তা ইস্যু সহ অভিন্ন নদী ইস্যুতে শিগগিরই সচিব পর্যায়ে বৈঠকে আলোচনা হবে। বলেন, সীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধেও কাজ করছে দুদেশ। তিস্তার বিষয়ে আমাদের সরকারের অবস্থান আপনারা জানেন। আমি মনে করি আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। সীমান্ত হত্যা বন্ধের জন্য সেখানে অপরাধ নির্মূল করা আমাদের দুদেশের নৈতিক দায়িত্ব। জয়শঙ্কর জানান, বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে সবসময় বাংলাদেশের পাশে থাকবে ভারত। উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বলেন, যোগাযোগ ও বাণিজ্য বাড়ানোর মাধ্যমে এই অঞ্চলকে আরও শক্তিশালীভাবে এগিয়ে নেওয়া সম্ভব। বাংলাদেশ সম্পূর্ণ নিজের যোগ্যতায় উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। বাংলাদেশকে নিশ্চয়তা দিতে চাই, যে কোনো পরিস্থিতিতে ভারত বাংলাদেশের পাশে থাকবে। সংবাদ সম্মেলনে উঠে আসে কোভিড পরিস্থিতি মোকাবিলায় দুই দেশের একসঙ্গে কাজ করার বিষয়টি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভ্যাকসিন নিয়ে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানায় ভারতকে। 30 না 135টা দেশ এখনো ভ্যাকসিন পায় না, বাট there is a miracle because of our friend India. We have such a rock solid relationship. এর আগে বৃহস্পতিবার সকাল 10টার দিকে এস জয়শঙ্করকে নিয়ে বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করে বিশেষ বিমান। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। তিস্তার পানি নিয়ে বাংলাদেশ ভারত চুক্তির কথা বলা হচ্ছে গেল কয়েক দশক ধরে, কিন্তু আশ্বাসেই থেমে আছে তা। এক নজরে দেখে নেওয়া যাক তিস্তা নিয়ে দুই দেশের আলোচনা ও আশ্বাসের খতিয়ান। তিস্তা, যার পানি নিয়ে প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে দর কষাকষি চলছে সেই 1983 সাল থেকে। 2011 সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় বহুল আলোচিত তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের কথা ছিল।
অন্তর্বর্তীকালীন সেই চুক্তির সময়কাল ধরা হয়েছিল 15 বছর। চুক্তি অনুযায়ী তিস্তা নদীর পানির 42.5% ভারতের অধিকার ও 37.5% বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় ভেস্তে যায় তিস্তা চুক্তি স্বাক্ষর। 2014 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে ঘিরে আশা তৈরি হয় তিস্তা চুক্তি স্বাক্ষরের। সফরে তিনি বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, কিন্তু সেবারও বেঁকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। হয়নি তিস্তা চুক্তি স্বাক্ষর। চুক্তির বিষয়ে বাংলাদেশকে আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Your Excellency, এক দশক আগে চূড়ান্ত স্বাক্ষরের জন্য প্রস্তুত তিস্তা ইস্যুকে আবারও আলোচনার টেবিলেই ঠেলে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজ্ঞান ও গবেষণায় মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে। সকালে গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ সহ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে এগিয়ে যাওয়ার পাশাপাশি মানুষের কল্যাণ নিশ্চিতে কাজ করে যাচ্ছেন দেশের গবেষকরা। পরমাণু প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সহ কৃষি ও সামাজিক বাস্তবতার অনেক কিছুই বদলে যাচ্ছে গেল কয়েক বছর ধরে। বিজ্ঞানীদের সফলতায় দেশেই এখন মিলছে দুরারোগ্য অনেক রোগের প্রতিকার। বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আরও আগ্রহী করতে প্রণোদনা হিসেবে প্রতি বছরের মতো গবেষণার চেক হস্তান্তরের আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। গবেষণা ছাড়া উন্নয়ন সম্ভব নয় জানিয়ে শেখ হাসিনা ঘোষণা দেন দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলা হবে। আমরা যে ফেলোশিপ দিচ্ছি বা অর্থ বরাদ্দ করেছি, এটা কিন্তু জনগণেরই অর্থ, কাজে তার জন্য জনগণের কল্যাণে লাগে। ইতিমধ্যেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছি। প্রথমটা করা হয়েছে রূপপুরে, এর পাশাপাশি আমরা দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চিন্তাভাবনা আছে। সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলেই উন্নয়নশীল কাতারে উত্তরণ সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আর করোনা ভাইরাস যখন পারে নাই, তখন আর কেউ পারবে না। 2020-21 অর্থ বছরে বঙ্গবন্ধু ফেলোশিপ পেয়েছেন 77 জন, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে 3305 জন এবং বিজ্ঞান গবেষণা অনুদান পেয়েছেন 800 জন বিজ্ঞানী ও গবেষক। প্রধানমন্ত্রীর পক্ষে এসব চেক হস্তান্তর করেন বিজ্ঞান মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশে গণহারে করোনা টিকা দেওয়ার 1.5 মাসের মাথায় এসে ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে গণভবনে তিনি ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে কোভিড-19-এর টিকা নেন। সবাইকে নিঃসংকোচে এই ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, টিকা নেয়ার পরও সাবধানতা অবলম্বন করতে হবে। এখন যে একটা সমস্যা, গেল বছরের 9 মার্চ বাংলাদেশে করোনা শনাক্তের ঠিক পরের দিন গণভবনের ব্যাংকোয়েট হলে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে মূল আলোচনায় ছিল কেমন করে মহামারী ঠেকাবে বাংলাদেশ। সব জায়গায় প্রস্তুত। তখনও এই ভাইরাস কিভাবে মোকাবেলা করা যাবে তার দিশা দিতে পারছিলেন না চিকিৎসক গবেষকদের কেউই। তবে পিছপা ছিলেন না জাতির পিতার কন্যা। তিনি আত্মবিশ্বাস নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর চেয়ারে বসে রীতিমতো করোনা বিশেষজ্ঞের মতো মানুষকে শিখিয়েছিলেন কি করে মহামারীর বিস্তার রোধ করা যাবে। সর্দি আসলে প্রথমে হাত দিই, হাতটা না দিয়ে সবাই বলে যে এইভাবে করা, মানে হাতে যেন কোনো রকম না লাগে। শুধু প্রতিরোধী নয়, বিশ্বে যখন ধনী সম্পদশালী দেশগুলো তাদের নাগরিকদের ভ্যাকসিন দিতে হিমশিম খাচ্ছিল, তখন 27 জানুয়ারি গণটিকা শুরু করে বাংলাদেশ। একান্তভাবে অপরিহার্য। এতদিন সবার মনে প্রশ্ন ছিল কবে করোনার টিকা নেবেন সরকার প্রধান। 27 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনেও জানিয়েছিলেন তার আভাস। আমার বয়স তো 75 বছর। অবশেষে দেশবাসীর পাশাপাশি সবাইকে উৎসাহ দিতে স্বয়ং প্রধানমন্ত্রী ভ্যাকসিন নিলেন। বৃহস্পতিবার গণভবনে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে এই ভ্যাকসিন গ্রহণ করেন তিনি। টিকা নেয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা।
দেবাশিস রায়, সময় সংবাদ। ব্র্যান্ডের হেয়ার অয়েলের বোতলে বিক্রি হচ্ছে বাজারের খোলা তেল। পুরান ঢাকার ঘিঞ্জি গলি থেকে ছড়িয়ে পড়ছে দেশের আনাচে কানাচে। ভেজাল পণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানের মালিক পলাতক থাকলেও কারখানার কারিগর ও ভবন মালিককে ৩ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বড় বড় ড্রামের ভেতর বানানো হতো নামি ব্র্যান্ডের নারকেল তেল, তাও আবার পুরান ঢাকার ঘিঞ্জি এলাকার একটি ভবনের 3টি কক্ষে। বাজারের খোলা নারকেল তেলের সঙ্গে সুগন্ধি মিশিয়ে হয়ে যেত কুমারিকা, ডাবর আমলা হেয়ার অয়েল, প্যারাশুট বেলি ফুল, মেরিল গ্লিসারিন ও কিউট নারকেল তেল। মোড়কটিও এমনভাবে নকল করা হতো দেখে মনে হয় আসল ব্র্যান্ড। এই পণ্যই সারা দেশে বাজারজাত করত নুরুজ্জামান কসমেটিক্স লিমিটেড। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে এসব কারসাজি। বেলি ফুল এগুলা তেলের স্টিকার লাগাই আর মানে এমনি ক্যাপ লাগাই দিই। আমাকে নিচে নামতে দেয় না, নিচে নামা সম্পূর্ণ নিষেধ মালিক করতে। মানহীন এসব পণ্য ব্যবহারে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতি বলে জানান বিএসটিআই কর্মকর্তা। ভেজাল পণ্য তৈরি ও বাজারজাতের অভিযোগে অর্থদণ্ড দেয়া হয় জড়িতদের। পার্পল কালার থাকে, বাইরে কালো কালার থাকে। এই কালার ছাড়া আমরা লেবেলটা অনুমোদন দিই না। তারা কিন্তু সম্পূর্ণ বিধি বহির্ভূতভাবে তারা এখানে কিন্তু প্রস্তুত করছে, তারা গুদামজাত বা মজুত করছে, বন্টন, বিপণন, বাজারজাত করছে। নানাবিধ কিন্তু আপনার ত্বকের কিন্তু ক্ষতি হতে পারে। ভেজাল পণ্য তৈরি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান। সময় সংবাদ, ঢাকা। তৃতীয়বারের মতো ইলন মাস্কের মঙ্গল জয়ের স্বপ্ন ব্যর্থ হলো। লাল গ্রহটিতে রকেট পাঠাতে গেল কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স, কিন্তু তৃতীয়বারও ব্যর্থ হলো লক্ষ্য। বুধবার জরুরি অবতরণের কয়েক মিনিটের মাথায় স্পেস এক্সের স্টারশিপ মহাকাশযানে বিস্ফোরণ ঘটে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের বোকাচিকা শহরে স্পেস এক্সের একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে গতি পরীক্ষার জন্য রকেটটি পাঠানো হয়। তবে মাত্র 10 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরই রকেটটির পাওয়ার ইউনিট বন্ধ হয়ে যায়। ইঞ্জিন নষ্ট হয়ে এটির নিচের অংশে আগুন ধরে গেলে রকেটটির নিচের দিকে পড়তে থাকে। এ সময় জরুরি অবতরণের চাকাগুলো কাজ করছিল না। শেষ পর্যন্ত জরুরি অবতরণে সক্ষম হলেও মাত্র 8 মিনিটের মাথায় এর বিস্ফোরণ ঘটে। এতে আবারও স্বপ্ন ভঙ্গ হলো স্পেস এক্স কর্তৃপক্ষের। বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের খবর। হোম কোয়ারেন্টাইন পর্ব শেষ হলো বাংলাদেশ ক্রিকেট দলের। নিউজিল্যান্ডে যাওয়ার পর প্রথমবারের মতো অনুশীলন করলো টাইগাররা। ক্রাইস্টচার্চে পৌঁছানোর পর স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে 3 দফা করোনা টেস্টে বাংলাদেশের সবাই নেগেটিভ হয়েছেন। শেষ হয়েছে বাংলাদেশের 1 সপ্তাহের হোম কোয়ারেন্টাইন পর্ব। আজ বাংলাদেশ ক্রিকেট দল 3 ভাগে ভাগ হয়ে অনুশীলন করেছে। নিউজিল্যান্ডের লিংকনে প্রথম জিম, রানিং, ফিল্ডিং, এরপর নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেন তামিম মুশফিকরা। 10 মার্চ কুইন্সল্যান্ডে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে পুরোদমে দলীয় অনুশীলন করবে টাইগাররা। 17 মার্চ একমাত্র প্রস্তুতি ম্যাচের পর 20 মার্চ 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা ইস্যুতে সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আবারও দিলেন আশ্বাস। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বললেন, ফলপ্রসূ হয়েছে আলোচনা। করোনা টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে বললেন, দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। এই ছিল সন্ধ্যার সময়ে, আর সঙ্গে থাকুন সময়ের।